This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আসেন তারা সবাই বলেন যে আমাদের যে ঘরের অবস্থা সেই ঘর এখন শহরাঞ্চলে তো নাই, সুদূর গ্রামাঞ্চলে এখন দেখা যায় না। ছেলের অবস্থা ভালো লাগে না, অনেক কষ্ট করেছে তো, অনেক কষ্ট করেছে। কিছু বলার নেই আমার আর এর থেকে বেশি। দাঁতে দাঁত চেপে লড়াইটা চলছেই, এখনও সেই লড়াই চলছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। এমনটা হওয়ার কথা ছিল কি? এই তো সেদিন সবে রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম হয়েছেন, 7th। জলপাইগুড়ির কোয়েল গোস্বামীর বাড়িতে ভিড় ভেঙে পড়েছিল। রাজনীতির নেতা, প্রশাসনিক কর্তা সবাই কত উহু আহা করলেন, বড় মুখ করে সকলে বলেছিলেন এই যে দর্মাবেড়ার বাড়িতে থেকেও এত ভালো রেজাল্ট, আবাসের ঘর পাবেনি কোয়েলের পরিবার, পাবেনি। কিন্তু পেলেন কি? মাস ঘুরেছে, প্রতিশ্রুতির নোটে গাছটা মুড়িয়ে গেছে। তাই আজও দাঁতে দাঁত চেপেই তাদের এই লড়াইটা চলছে। শুধু কোয়েলের নয়, গোটা পরিবারের লড়াই আরও বড় হওয়ার। তার কিন্তু বিরাট স্বপ্ন উচ্চ মাধ্যমিকে 7th, ওই দর্মাবেড়ার ঘরে থেকে বড় হওয়ার সেই লড়াইটা চলছে। এই দর্মার যে ভাঙা বাড়িটা, বেড়া শতচ্ছিন্ন একটা বাড়ি, সেখানে বসেই। জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পাকা রাস্তা পেরিয়ে মাটির পথ ধরে এগোলেই কোয়েলদের বাড়ি, থরি মাথা গোজার ঠাই। মে মাসে যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সেদিন কতজন যে এলেন এই বাড়িতে, প্রতিশ্রুতিও দিয়ে গেলেন। প্রতিশ্রুতি দিলেন পাকা ছাদের। তার মাস 2 পর পড়ে রইল শুধু শুকনো আশ্বাস আর এই ভাঙা ঘর। এই হচ্ছে ঘর, এই একটাই ঘর। সেই ঘরের মধ্যে একদিকে যেমন সবাই থাকে, আবার এই ঘরের মধ্যেও দেখুন, এই ঘরের মধ্যে কিন্তু তারা এইভাবে রান্না করে খায়। এই যে বাড়ি দেখুন, এই গোটা বাড়ি দিয়ে এই যে দলমার বেড়া, এই বেড়া ভেঙে ভেঙে পড়ছে। গোটার যে টিনের চাল, সেই চাল জুড়ে অজস্র ছিদ্র। বৃষ্টি হলে জল পড়ে, শীতকালে যখন হাওয়া আসে, এই পাশেই রয়েছে তিস্তা নদী, সেই তিস্তা নদীর হাওয়া যখন আসে, একদম হাড়হিম করা হাওয়া, তা থেকে বাঁচতে কোনো রকমের প্লাস্টিক দিয়ে এই জায়গাটাকে মুড়িয়ে রাখা হয়েছে। ভরা বর্ষায় বৃষ্টি আটকায় না, আর ঝড়ের সময়, এই আমাদের ঝড়ের সময়টা আসে, তখন আমাদের সকলেরই মাথায় চিন্তা থাকে যে কতক্ষণ আর ঝড়ের প্রতিকূলে দাঁড়িয়ে থাকতে পারবে। নিজেদের তো বলার প্রয়োজন পড়বে না, যারা আসবেন তারা নিজেরাই দেখবেন, বলবেন যে ঠিক কতটা আমরা এলিজিবল ছিলাম এই আবাস যোজনার জন্য। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় 7ম কোয়েল, অথচ আবাসের তালিকায় নাম কই। হাটে পান সুপারির দোকান রয়েছে কোয়েলের বাবার, বিক্রি বাট্টা যা হয় তাতে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। অথচ 2বার করে আবেদন করেও আবাসের ঘর মেলেনি। বাড়ির তো ঘর তো দেখছেন, বাড়ি ঘরের যে অবস্থা, সব ধারার বেড়া সব খুলে যাচ্ছে, বেড়াও লাগাইতে পারতেছি না, টিন দিয়ে জল পড়তেছে, রান্না করার অসুবিধা, সবটা অসুবিধা। তো বিডিও স্যারও একদিন এসেছিলেন, উনিও রেজাল্টের পরে এসে বললেন ঘরের অবস্থা তো ভীষণ খারাপ, কাগজ থাকলে তখনই প্রায় হাতে চেয়ে নিচ্ছিলেন। তো আমি বললাম যে স্যার আমি পরে যদি দিই, বলে হ্যাঁ হবে। জমা দিয়ে পাঠালাম, মেয়েকে দিয়ে পরে আবার 1 মাস পরে ফোন করতে বললাম, মেয়েকে ফোন করলো, বললো কি দেরি হবে। আর এগুলো বলতেও কি ভালো লাগে, সবাই সবকিছু দেখার পরেও আমি এবার রোজ দিন বলবো, আর বলেও বা কি কোনো লাভ তো হচ্ছে না। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। রাজনীতির ঘোলা জলে আবাস যোজনা এখন নাম পাল্টে হয়ে গেছে বাংলার বাড়ি। সরকার বাজেট বরাদ্দও করেছে, তবু সেই পাকা প্রতিশ্রুতি
কোয়েলদের বাড়ির সামনে এসে এই কাঁচাই রয়ে গেছে। খারিজা বেরুবাড়ির কোয়েলদের বাড়ির সামনে এখনো রাস্তাও কাঁচা, তাদের যে স্বপ্ন সেটা কিন্তু পাকা, কিন্তু সরকারের প্রতিশ্রুতি এই পর্যন্ত এসে কাঁচাই রয়ে গেছে। এটা কেন বলুন তো? 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে। সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। 28 লক্ষের মধ্যে নাম নেই গোস্বামী পরিবারের, অথচ বাড়ি চেয়ে আবেদন করা হয়েছিল। আবাস যোজনার জন্য কিন্তু ঘরে একটা অ্যাপ্লাই করেছিলেন বা আবেদন করেছিলেন, কিন্তু আজও সেই ঘর পাননি। বিডিও অফিসের একজন ম্যাডাম আছেন, দেবচানী ম্যাম, ওনাকে ফোন করলাম। উনি বললো যে এই যে এখন যে সার্ভে নামগুলো আসছে এগুলো দেওয়া হবে, তারপরে আবার পরে এগুলো দেওয়া হবে, আপনাকে পরে দেওয়া হবে। আবাসের তালিকায় নাম উঠবে কবে নির্দিষ্টভাবে সেই উত্তর মেলেনি। তাহলে পঞ্চায়েত কি করছে? আমার কাছে যদি আসে আমি বলবো যে ওনারা তো বলছেন যে আবেদন করছেন, তো আবেদন করছিল, মানে উপরে থেকে ওনার নামটা কাইটে আসে, ওখান থেকে আসেনি। আচ্ছা, এখন প্রধান ওইখান থেকে বললো যে নামটা কাইটে আসে। এখন আমি বলবো যে ওনাদের যদি হয়। ভাঙা বাড়ি অথচ নাম কেটে গেল কেন? যে বিজেপির যে পঞ্চায়েত আছে, তো আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে ছাড়া দিতে পারবো না, কারণ স্থানীয় যে পঞ্চায়েত তার মাধ্যমেই দিতে হবে। তো পঞ্চায়েতকে বারংবার বলার পরেও পঞ্চায়েত কিন্তু এই পরিবারটির নাম দেয়নি। কিন্তু কোন অজ্ঞাত কারণে তার নাম কাটা গেল? তৃণমূল হয়তো দেখেছে যে সেই বালিকার বাড়ি হয়তো 5 তলা বিল্ডিং তাদের হয়তো স্বপ্নে এসেছে, সেই জন্য নাম কেটে দিয়েছে। অথবা টাকা চাইতে গিয়েছিল, দেখেছে এদেরকে বাড়ি দিলে তো আমাদের 50,000 টাকা বা 25,000 টাকা যেটা তোলাবাজির লাগবে সেটা দিতে পারবে না, সেই জন্য তৃণমূল নাম কেটে দিয়েছে। রাজনীতির গোলক ধাঁধা, আর সেই ঘূর্ণি পাকেই গোস্বামী পরিবারের পাকা বাড়ি। ঘরটা যদি তোমাদেরকে দেয় সরকারের থেকে আবাস যোজনার ঘর, তাহলে সেটা তোমাদের পক্ষে কতটা উপকার হবে? না, অবশ্যই অনেকটাই উপকারের হবে, কারণ যারা আসেন তারা সবাই বলেন যে আমাদের যে ঘরের অবস্থা, সেই ঘর এখন শহরাঞ্চলে তো নাই, সুদূর গ্রামাঞ্চলে এখন দেখা যায় না। উচ্চ মাধ্যমিকের সপ্তম কোয়েলের কথাগুলো প্রশাসন শুনল কি? ভুয়ো থানাও হয়। যোগীরাজ্যে ভুয়ো দূতাবাস কদিন আগেই আপনাদের আমরা দেখিয়েছিলাম। সেই উত্তরপ্রদেশে নয়ডায় থানাও চুরি হয়ে যাচ্ছে। এবার খুলে বলি ব্যাপারটা কি। প্রতারকরা আরও কিভাবে পুলিশকে ঘোল খাওয়াবে, কত নতুন জিনিস দেখতে হবে আমাদের, তাই না? এই যুগে যে সে থানা নয়, ইন্টারন্যাশনাল পুলিশ ও ক্রাইম ইনভেস্টিগেশন অফিস, সেখানে নকল পুলিশ, নকল ইন্সপেক্টর। সেই থানায় কি হতো বলুন তো? নয়ডা পুলিশ জানিয়েছে মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলা হতো, অর্থাৎ প্রতারণার মিথ্যে অভিযোগে নিরীহদের ধরে রাখা হতো ভুয়ো লকআপে। পুরো থানাটার সেটআপটাই ভুয়ো, প্যারালাল পুলিশিং এক ধরনের, এবং সেটা জালি, মোটা টাকা ঘুষের বিনিময়ে ছাড়া হতো। এর মাস্টারমাইন্ড কে বলুন তো? এর মাস্টারমাইন্ড হচ্ছে বিভাস অধিকারী, ঋত্বিক মানুষ। প্রথম TV9 বাংলা এই লোকটার সন্ধান আপনাদের সামনে দিয়েছিল, ফলাও করে দেখিয়েছিলাম আমরা। বীরভূমের লোক, ধর্মের নামে বিভাস অধিকারী যে অধর্ম করে বেড়ান, আমরাই প্রথম জানিয়েছিলাম সেটা। সেই বিভাস নয়ডাতেও প্রতারণার জাল বিছিয়ে এতদিন বসেছিলেন। বলিহারি পুলিশ দিনের পর দিন এই নকল থানা চলল, তার নকল ধম্মকর্মের কাজ চলল, কোনো পুলিশ জানতে পারলো না। আমাদের রাজ্যের কথা বলছি, এত মানুষকে হ্যারাস করা হলো, এই বিভাস বাহিনীকে ধরতে পুলিশের এতদিন লাগলো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। এই ধরনের নানা চমক তৃণমূল কংগ্রেসের বিদায়ের আগে আমরা দেখতে পাবো। বিভাস অধিকারীও সেরকমই একটি নাম। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। তবে ভাবনার বিষয় যে এই ধরনের তীক্ষ্ণ বুদ্ধি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কারো কাছে ছিল বলে আমরা জানতে পারিনি। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না, সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। বিভাস অধিকারীর কথা শোনাচ্ছি আপনাদের, মানে তার কীর্তিকলা কী কী আছে সেগুলো বলছি।
সেখানে কিভাবে তৃণমূলের নাম জড়িয়ে গেল বলুন তো? আপনি নিশ্চয়ই হয়তো ভাবছেন, বিভাস অধিকারী তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, বিজেপির সঙ্গেও কিন্তু তার ভালো দহরম মহরম ছিল। তার আশ্রমে, বাড়িতে কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির অনেক নেতারই যাতায়াত ছিল। পলিটিক্যাল জাগলারি আর কি, মানে প্রতারকরা এমনই হয়, সব শিবিরকে খুশি রাখে তারা, প্রভাব বিস্তারে পলিটিক্যাল কানেকশনকে কাজে লাগায় এরা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আপনি ধরুন যারা বিজেপিতে এখন আছেন তারা যদি কেউ খারাপ কাজ করেন তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে? কি কোনো কাজের কথা হলো নাকি? তো সুতরাং সমাজে দু চারটে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো, আদৌ তৃণমূল করতো কি না, সেগুলোর সঙ্গে এর কি সম্পর্ক? এহেন বিভাস অধিকারী পুলিশি জেরায় জানিয়েছে যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবেই সে কাজ করে। বড়ই হাস্যকর, মানবাধিকার কমিশনের কাজ ভুয়ো থানা বানিয়ে নিরীহ মানুষকে হেনস্থা করা। থানার ওয়েবসাইটে রয়েছে আমেরিকা, ইউকে সহ বিভিন্ন দেশের শংসাপত্র, সবটা জালি, লোকটাই জালি। স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে সেটিকে থানা হিসেবে চালাতো বিভাস এবং তার বাহিনী। এই ভুয়ো থানার যোগ কলকাতাতেও। শহরের দুটি ঠিকানায় বিভাসের জালিয়াতির অফিসের হদিশ পেয়েছি আমরা, একটি মানিকতলায় এবং অন্যটি বেলেঘাটায়। বিভিন্ন জায়গায় আমরা যে ঠিকানা দেখেছি বা বিভিন্ন জায়গায় এই বিভাস অধিকারী যে কর্মকাণ্ড দেখেছি, ঠিক একইভাবে এই বিবেকানন্দ রোডে বিভাস অধিকারী একই কর্মকাণ্ড করত এবং যার প্রমাণ এখানে একেবারে সুন্দরভাবে লেখা রয়েছে যে তার কি অফিস। যদিও সে অফিস যখন সে ছাড়ে তখন সে সমস্ত জিনিস এখান থেকে নিয়ে চলে যায়। ব্যুরো ডিপার্টমেন্ট ছিল। কি কাজ হয় মানে? এটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি। যারা এমপ্লয়ি ছিল এখানে তারা আসতো, আর যা মালিক ছিলেন এক দুবার ওনাকে দেখেছি, ধুতি জামা পরে আসতেন উনি। যা দেখে মনে হতো কি এরা মতলব সিবিআই ডিপার্টমেন্ট এরকম কোনো এখানে কাজ হয়। উনি কখনো আসতেন ওনার লোকজনেরাই অফিস চালাতো। উনি তো বন্দুকধার নিয়ে চলতেন, বন্দুকধারী পুলিশ এবং ওনার হুটার গাড়ি। বিভাস অধিকারীকে ভালোভাবেই চিনতেন এই অরুণ বাবু। আগে মানিকতলায় এই ইন্টারপোলের অফিসের নামে কার্যালয় ছিল, সেটাকে এখানে নিয়ে আসার ক্ষেত্রে অরুণ বাবুই এখানে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। কোথায় কত টাকা ভাড়া নিয়েছিল উনি? 40,000 টাকা বলে ভাড়া নিয়েছে। বিভাস দাকে তো আপনি অফিস করো বলে যাও আসতো, বড় বড় গাড়ি, দুটো তিনটে গাড়ি, লাল বাতি লাগানো, নীলবাতি লাগানো, হ্যাঁ গাড়ি নিয়ে আসতো। তারপর ওনার বাউন্সার ছিল 3-4টে বাউন্সার। মানে এক একজন সর্দারজি ইউনিফর্ম পরা নেভি ব্লু কালারের, তার কোমরে ছোট্ট মেশিন, মনে হচ্ছে যেন ইম্পোর্টেড মেশিন। হ্যাঁ, আমরা ওই হিন্দি সিনেমায় যা দেখি আর কি। এটা দেখেছি ইন্টারপোলের বোর্ড লাগানো আছে। ইন্টারপোলের বোর্ড লাগানো ছিল। এই লোকটার আবার বিরাট ভক্তমণ্ডলী। এই ভক্তমণ্ডলী একসময় TV9 বাংলার ক্যামেরা ভেঙেছিল এবং আমাদের প্রতিনিধির গায়ে হাত তুলেছিল। নিশ্চয়ই যারা আমাদের নিয়মিত দর্শক তারা মনে রাখতে পেরেছেন সেই ঘটনা। এবার সেই ভক্তমণ্ডলীকে বলি, গুরু দেখলেন, যখন কোনো জায়গায় দীক্ষা নিতে যাবেন, সেটা আমি শুধু মন্ত্রের দীক্ষা কথা বলছি না, যখন কাউকে গুরু মানবেন, গুরুটা জালি না ঠিক সেটা আগে দেখে নেবেন, নইলে কিন্তু গুরুর জন্য শিষ্যও প্যাঁচে পড়বেন আপনি, বলে দিলাম। এই দেখলেন তো কিরাম গুরু বানিয়েছিলেন। একদিন ওর হয়ে আমাদের ক্যামেরা ভেঙেছিলেন আপনারা। তাদেরকে বলছি, আপনাদেরও দোষ কিছু কম নয়। একটা প্রাসাদোপম অট্টালিকা, একটা লোকের ইনকাম কি, সোর্স কি, সন্দেহ করেননি সেদিন? TV9-এর ক্যামেরা ভাঙতে এসেছিলেন। TV9 যা বলে আজ না হলেও 1 বছর পর সেটা সত্য প্রমাণিত হয়। দেখুন, হাতে গরম প্রমাণ দিলাম। প্রশ্নটা হলো কিভাবে, কাদের মদতে প্রতারণার কারবার ফেলেছিল এই বিভাস? নয়ডা পুলিশ জানতে পারেনি, কলকাতা পুলিশ জানতে পারেনি। এত বড় একটা প্রতারণার চক্র বিন্দু বিসর্গ কোনো কেন্দ্রীয় এজেন্সি জানতে পারেনি। সাধারণ মানুষের আস্থা থাকবে? প্রচুর লোক টিকিট কাটছে, এসি প্রচুর লোক, সব এসি টিকিট। এসি ট্রেন পেয়েছি, খুব খুব ভালো লাগছে। পথ চলা শুরু করলো এসি লোকাল ট্রেন। রানাঘাট থেকে শিয়ালদায় 8টা 29 মিনিটে ছেড়ে গেল এই এসি শিয়ালদা ট্রেন।
এইটা কিন্তু নিত্যযাত্রীদের খুশি হওয়ার মতোই খবর, বিশেষ করে যারা শিয়ালদা রানাঘাট এই লাইনে যাতায়াত করেন এবং একটু রেস্তো খরচ করতে রাজি আছেন অফিস আসার পথে বা গন্তব্যে আসার পথে আর ফিরে যাওয়ার পথে। দেখেই মনটা কেমন খুশি খুশি হয়ে যাচ্ছে। দেখুন, ট্রেনে এসি মানে এতদিন আমরা কি জানতাম যে দূরপাল্লার ট্রেন তাহলেই এসির হাওয়া খাওয়া সম্ভব, বা ধরুন মেট্রো রয়েছে সেটাও তো এসি হয়, কিন্তু তা বলে লোকাল ট্রেন হ্যাঁ এসি আজ থেকেই চালু হয়ে গেল, মানে যাত্রী পরিষেবাটা আজ থেকে চালু হয়ে গেল। এতদিন যেটা ছিল স্বপ্নের মতো অবশেষে সেটা ঘোর বাস্তব। তরতরিয়ে ছুটলো এসি লোকাল রানাঘাট টু শিয়ালদা। উদ্বোধন গতকাল হয়ে গিয়েছিল, যাত্রীদের নিয়ে যাতায়াতের পালাটা আজ থেকে শুরু হলো। আর কি চাই, যারা যেতে চান তারা যেতেই পারেন। নিত্যযাত্রীরা অনেকেই যেন হাতে চাঁদ পেয়ে গেছেন, অ্যাটলিস্ট গরমে ঘামতে ঘামতে আর আসতে হবে না বা যেতে হবে না। তবে রানাঘাট টু শিয়ালদা অনেকটা পথ, অনেকগুলো স্টেশন আছে, এই ট্রেন কিন্তু সব জায়গায় থামছে না। এটা ইনফরমেটিভ একটা খবর, জেনে নিন। গ্যালপিং এসি লোকাল বলতে পারেন একে, একবার দেখে নিন। আমরা তথ্য দিচ্ছি আপনাদের। ট্রেনটি থামছে মোট 9টি স্টেশনে। রানাঘাট ছাড়ার পর একে একে কোথায় কোথায় থামছে, চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটিতে থামবে এই স্পেশাল ট্রেন। আরও আছে নৈহাটির পর ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর। এই হলো রানাঘাট শিয়ালদা এসি লোকালের মোট 9টা স্টপেজ। তারপর সোজা গন্তব্যে মানে শিয়ালদায় পৌঁছে যাবে ট্রেন। যথেষ্ট আরামের খবর। এবং দেখুন, অনেকেই কিন্তু এটা মনে মনে চাইছিলেন, এখন এটা নিয়ে ডিবেট হতেই পারে যে মাত্র একটা কেন, হয়তো এটা এক্সপেরিমেন্টাল বেসিসে একটা চালু হলো, তারপর পরীক্ষা নিরীক্ষার পর যদি দেখা যায় ডিমান্ড আছে তখন রেল আরও বাড়াতে পারে। এটা আমাদের ধারণার কথা বলছি, কিন্তু মানে গরমের হাত থেকে আজকাল মুক্তি মেলে না প্রায় সারা বছরই। এখন আবার ছুটছে, যেভাবে বৃষ্টি যেভাবে ছুটেই চলেছে, মাঝে মাঝে একটা দুদিন গ্যাপ, কিন্তু তার সঙ্গে আবার রোদও আছে, মানে একটা চাপা দম বন্ধ করে দেওয়ার মতো একটা ভ্যাপসা গরম। তার মধ্যে এই এসি লোকালের কিন্তু কোনো কথাই নেই। প্রতিদিনের ট্রেন যাত্রাও এখন চওড়া হাসি ফোটাচ্ছে যাত্রীদের মুখে। এসি লোকালের টিকিট দিন, এই টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু এই কথাগুলো বলার মধ্যেও মিলেমিশে আছে একটা আলাদা রোমাঞ্চ। তার কারণ এতদিন তো কেউ এসি লোকালের টিকিট চায়নি, তবে এত কিছুর মধ্যেও কিন্তু একটা চোনা পড়ে গেছে আজকে। বিশেষ এই ট্রেন যাত্রা শুরু হতে না হতেই আজকে হাজিরা বিনা টিকিটের যাত্রী। একেবারে প্রথম দিনেই কেলেঙ্কারি। তবে এই কীর্তিমান অবশ্য লুকিয়ে পার পায়নি। কখনো সিটের এপাশ, কখনো ওপাশ, কখনো অন্য বগিতে পালানোর চেষ্টা, কোনো কিছুই কাজে আসেনি। শেষ পর্যন্ত তাকে টিকিট চেকাররা ধরে ফেলেন এবং তার জরিমানাও হয়। এই একটা ঘটনার কথা বাদ দিলে এসি লোকালের দৌড় কিন্তু এখন দেখার মতো, একবারে প্রথম দিনেই সুপারহিট। এসেই গেল সেই দিন, লোকাল ট্রেন যাত্রাও এবার এসির হাওয়া খেতে খেতে। ভাবা যায় ট্রেনের গেট কিন্তু এই মুহূর্তে খুলে গেল, আর এই এসি ট্রেনে করেই সাধারণ মানুষ কিন্তু আজকে যাত্রীরা তারা শিয়ালদা যাবেন। দারুণ লাগছে, ফার্স্ট টাইম এই ট্রেনে উঠলাম, খুব দারুণ লাগছে। আমরা চাই সাধারণ মানুষের জন্য আমার যাতায়াত ব্যবস্থা এরকমই হোক। খুব এক্সাইটেড আমরা। আগে যেমন ঝুলে ঝুলে আসতে হতো, এটা তো ভিড় হবে, হবে না এমন কোনো নেই, কিন্তু ওই যে ঠান্ডাটা তো পাওয়া যাবে, একটু আরামে আসা যাবে। টিকিট কাটতে গিয়ে অবশ্য পকেটে ধাক্কা লাগছে, মনেও দাম তো কম না। রানাঘাট শিয়ালদা পুরো যাত্রাপথের জন্য 120 টাকা লাগছে টিকিট কাটতে, আর যদি মান্থলি চান তাহলে 2200 টাকার ধাক্কা। বাকি লোকাল ট্রেনের চেয়ে অনেকটাই বেশি। সবার পক্ষে হয়তো সম্ভব না এত টাকা দিয়ে রোজ যাওয়া আসা, তবে সিংহভাগ যাত্রী কিন্তু বলছেন এসি ট্রেনের সুবিধা পেতে স্বাচ্ছন্দ্য চাইলে এটুকু দাম দিতে আপত্তি নেই। ভাড়া বেশি হোক, দেখি যদি একটু আরামে যাওয়া যায়। ভিড়টাও আশা করি হয়তো একটু কমই হবে, এমনি লোকাল ট্রেনে যেমন ভিড় হয় তার থেকে অনেক কম হবে। পরিষেবা নিতে গেলে তো বেশি দিতেই হবে, সস্তায় তো সব কিছু পরিষেবা পাওয়া যায় না। এরকম ট্রেন আরও যেন দেয়, এটা আমি রেলের কাছে অনুরোধ করব, মানুষের অনেক সুবিধা হবে। এই সুবিধাটুকু নিতে প্রথম দিনেই কিন্তু বেশ হুড়োহুড়ি পড়ে যায়। প্রতিদিন সকালে 8:29 রানাঘাট থেকে ছাড়বে এই ট্রেন। সময় মতো চললে শিয়ালদায় পৌঁছবে 10:10। অন্যদিকে সন্ধ্যা 6:50 এসি লোকাল শিয়ালদা থেকে ছাড়বে এবং রানাঘাটে পৌঁছানোর সময় রাত 8:32। 12 কোচের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ভেস্টিবিউল কানেক্টেড। 120 টাকায় রানাঘাট আসতে পারবেন শিয়ালদা থেকে। আমরা আশা করব
যে it will become a game changer for suburban transportation. পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম এসি লোকাল চালু হলো। এতদিন লোকাল ট্রেনে যাওয়া আসা মানেই একটা ঘেমে নিয়ে ট্রেন যাত্রার ছবি চোখের সামনে ভাসত। এবার সেই ছবি বদলানোর সময় এসে গেছে, শুরু এক নতুন যুগ। এই ট্রেনকে ঘিরেই মানুষের স্বপ্ন। আগামী দিন এই ট্রেনের পরিকল্পনা রয়েছে নবদ্বীপ পর্যন্ত। ফলে দূর দূরান্ত থেকে মানুষ আসবেন মায়াপুর, নবদ্বীপ, যেমন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, তেমনই রয়েছে নদিয়া জেলার কল্যাণীতে এইমসের চিকিৎসা ব্যবস্থা করতেও মানুষ এই বাতানুকূল ট্রেনের মধ্য দিয়ে তারা আসতে পারবেন, অনেকটাই তারা সুবিধা পাবেন। সুযোগ সুবিধার নতুন দিগন্ত খুলে দিতেই বিশেষ পদক্ষেপ রেলে। সবেতে শুরু হলো, একটা মাত্র ট্রেন চালু হয়েছে। রোজকার লোকগুলোকে কেমন যেন আট পৌড়ে লাগছে এর সামনে, তাই না? ঘরের নতুন সদস্য এসেছে, নজর যাবেই সবার। ভাড়ার ধাক্কা সামলে এবার এর দৌড় কেমন হবে, প্রশ্ন সেটাই। যাত্রীরা অনেকেই অবশ্য বলতে শুরু করেছেন, একে স্বাদ মিটছে না, আরও চাই। পাক সেনাপ্রধান আসিম মুনিরের যুদ্ধ করার শখ, মানে ভারতের বিরুদ্ধে বলছি, এখনো ঘোচেনি। শুনেছেন তো মুনির কি হুমকি দিয়েছে? মুনির বলেছে আমেরিকায় দাঁড়িয়ে যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, মানে পাকিস্তান যদি ধ্বংসের পথে এগোচ্ছে বলে তাদের যদি মনে হয়, তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। মানে নিজেরা তো ডুববই, অন্যদেরও ডুবিয়ে ছাড়বো, হাফ অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমি মরলে তুমিও বাঁচবে না, তোমাকে নিয়েই মরবো। কিভাবে? মুনির মনে করিয়ে দিয়েছেন আমরা হচ্ছি পরমাণু শক্তিধর দেশ, মানে পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের সামনে এই কোট আনকোট পরমাণু শক্তিধর দেশটা লেজ গুটিয়ে কিভাবে পালিয়েছিল, তাদের কি হাল হয়েছিল, গোটা বিশ্ব সেটা দেখেছে। তাও পাক ফিল্ড মার্শাল মুনির সেটা কিন্তু ভুলে মেরে দিয়েছেন। পাকিস্তান কান্নাকাটি করে কাকুতি মিনতি করে ভারতকে বিরত করেছিল সেই যাত্রায়। ভারতের প্রত্যাঘাতের মুখে তিনি নিজে কোথায় কোন বাংকারে লুকিয়েছিলেন জেনারেল মুনিরকে সেটা কি মনে করিয়ে দিতে হবে? যে সেনাবাহিনীকে ছেড়ে দিয়ে, নিজের সেনাকে যুদ্ধের রণাঙ্গনে ছেড়ে দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন, লুকিয়ে পড়েছিলেন। সেটা কি একটা প্রকৃত নেতার কাজ? ওই মুনিরের কাঁধে এবং বুকে সাঁটানো ব্যাজগুলোর জন্য এটা চরম লজ্জার। ইঁদুরের মতো গর্তে আত্মগোপন করেছিলেন, এখন আবার বড় বড় ডায়ালগ শুরু করেছেন। পাকিস্তানের জনগণের কাছে কাপুরুষ মুনির আজকে ভারতকে শাসাচ্ছেন, ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছেন, মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। হ্যাঁ, অর্ধেক বিশ্ব ধ্বংস করার কথা বললেও তার টার্গেট আসলে আমরা, মানে ভারত। একজন ফিল্ড মার্শাল, যে নিজেকে ফিল্ড মার্শাল বলে, সে বলছে নিউক অ্যাটাক করবে। একটা রেসপন্সিবল কথাবার্তা, যার একজন জেনারেলের মুখে আর একটা রাষ্ট্রের প্রতি এই কথা যে নিউক দিয়ে ভারতকে আমরা নিশ্চিহ্ন করে দেবো, দরকার হলে অর্ধেক পৃথিবী নিয়ে আমরা ডুবে যাব। তার যে মস্তিষ্ক, তার ভাবনা, তার মনন, তার চয়ন যে কি ভয়ঙ্কর, আমার মনে হয় প্রথমে এই লোকটাকে সরিয়ে দাও। কিছু এরকম চরিত্র হয়, আসিম মুনির, ডোনাল্ড ট্রাম্প কিংবা এই যে কিম জং উন, মানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এরা না সব একটা ক্যাটেগরিতে এদের ফেলা যায়, একটু খ্যাপাটে গোছের হয়। অনেকে বলেন যে এরা হচ্ছে আসলে মেগালোম্যানিয়াক ক্যারেক্টারের, মোহাম্মদ বিন তুগলকের মতো, মানে তাদেরই হয়তো উত্তরসূরি। ট্রাম্পকে দেখেই বুঝতেই পারছেন একের পর এক তিনি তুগলকি কাণ্ড ঘটিয়ে চলেছেন। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে নেমেছেন, কোনো প্রয়োজনীয়তা ছিল না, অ্যাটলিস্ট আমরা তাই মনে করি। এখন পাক সেনাপ্রধানকে তার কৌশলের বোড়ে করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনও কিন্তু সন্দেহ করা হচ্ছে। অপারেশন সিঁদুরেই যে দেশটা তাদের সেনার দৌড় দেখে ফেলেছে, মানে পাকিস্তানের কথা বলছি, সেই মুনির সিন্ধুর জল নিয়ে কি বলেছেন শুনেছেন? মুনির কি বলেছেন সিন্ধুর জল নিয়ে? যে জলটা ভারত আটকে রেখেছে এবং যথাযথ কারণে,
আমরা অপেক্ষা করব ভারত কবে নতুন বাঁধ দেয়, ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই 10টা মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়, এগুলো মুনির বলেছে। আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, মনে রাখবেন। এবং বলছেনটা কোথায় দেখুন, কেন এটা এত বড় একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক সমালোচনার পাত্র, তার কারণ এটা তিনি বলছেন ফ্লোরিডায় একটা নৈশভোজে। ফ্লোরিডা কোথায়? আমেরিকায়। মানে ব্ল্যাক টাই ডিনার ছিল সেখানে, পান এবং ভোজন তাতে বেসামাল হয়েই কি তিনি বলে ফেলেছেন, মানে এইরকমও অনেকে বলছেন। নাকি ডোনাল্ড ট্রাম্প তাকে তার দেশে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে এসব কথা বলাচ্ছেন, এমন প্রশ্নও উঠছে। এখন তো পাকিস্তানের সঙ্গে খুব মাখামাখি আমেরিকার। মুনির কি সেই আশায় আছেন যে আরও একবার যদি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধে তাহলে এবার সরাসরি ডোনাল্ড ট্রাম্প তাদের বাঁচাবেন বা ডোনাল্ড ট্রাম্পের সাহায্য পাবেন তারা? মুনির যেন ভুলে না যান যে কাউকে একবার ক্ষমা করা যায়, বারবার নয়। ভারত কিন্তু লক্ষ্য রাখছে মুনিরের পরমাণু যুদ্ধের শখ মিটিয়ে দিতে পারে ভারত। মুনিরের মতো কত মুনির এলো, কত মুনির গেল, এ নিয়ে অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলে গেছিলেন যে আমাদের দেশের আয়তন কত আর ওদের দেশের আয়তন কত। একটা যদি আমাদের এখানে পড়েও, বাদবাকিগুলো নিশ্চয়ই আমরা রাহুল গান্ধীর বিয়েতে ফাটাবো বলে রেখে দিইনি আমাদের যেগুলো আছে। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।